নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। এই মুহূর্তে আজ বাংলার স্টুডিওয় একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনায় বসেছি। আজকেই কিছুক্ষণ আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের একাংশের প্রার্থী 25টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। আরামবাগ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সিপিআইএমের শক্তিমোহন মালিক তিনি আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছেন। পাশাপাশি আজ দুপুরের পর থেকে একটি বিষয় নিয়ে হঠাৎ বিতর্ক তৈরি হয়। বিতর্কের বিষয় হচ্ছে যে বামেদের সাথে কংগ্রেসের আসন সমঝোতা হবে, এই রকম একটি বিষয় বেশ কিছুদিন ধরেই চলছিল। হঠাৎ করেই দেখা যায় কংগ্রেসের শম্ভুনাথ মালিক দেয়াল লিখন শুরু করেছেন এবং আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি তখন দাবি করেন যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে দেয়াল লিখন শুরু করতে এবং তিনি সম্ভবত জোট প্রার্থী হচ্ছেন। আমরা তারপরে যোগাযোগ করেছিলাম কংগ্রেসের বর্ষিয়ান নেতা আব্দুল মান্নানের সঙ্গে। তিনিও বলেন যে 42টি আসনেই দেয়াল লিখন শুরু করতে বলা হয়েছে। সিপিআইএম এবং বামফ্রন্ট নাকি তাদের দাবি মানছে না। এই কারণেই আগামীকাল যদি রফাসূত্র না বেরোয় তাহলে তারা 42টা আসনেই প্রার্থী দেবেন। সেই জন্য 42টি আসনেই দেয়াল ঘিরতে বলা হয়েছে। সব মিলিয়ে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়। এই রকম পরিস্থিতিতে আজকে প্রার্থী ঘোষণা। আরেকটি খবর বলি, আমাদের সহযোগী সংস্থা এই যুগে এই সময়ে আমরা বামেদের একটি প্রার্থী তালিকার আগের সংখ্যা দিয়ে প্রকাশ করেছিলাম। তাতে আমরা পরিষ্কার লিখেছিলাম যে আরামবাগের সিপিএমের প্রার্থী হচ্ছেন শক্তিমোহন মালিক, হুগলি চুচুড়াতে প্রদীপ সাহা এবং কংগ্রেসের জন্য শ্রীরামপুর লোকসভা আসনটি ছেড়ে রাখা হবে। যদি সমঝোতা না হয় তাহলে ওখানে সুদর্শন রায়চৌধুরী প্রার্থী হতে পারেন। এই তথ্য আমরা প্রকাশ করেছিলাম। কিন্তু বিকালের পর থেকে ঘটনার রং বদলাতে শুরু করে এবং সন্ধ্যাবেলা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী ঘোষণা করেন। এই মুহূর্তে সেই প্রার্থী শক্তিমোহন মালিক আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত। নমস্কার। তার সঙ্গে আছে সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আরামবাগের বর্ষিয়ান সিপিএম নেতা সমীর চক্রবর্তী। আপনাকেও স্টুডিওয় স্বাগত। প্রথমেই শক্তিমোহন বাবু, আপনাকে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আজ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ইতিমধ্যেই আজ বাংলাতে আপনার প্রতিক্রিয়া পাওয়া গেছে, কিন্তু এই যে প্রথম যখন শুনলেন, আপনি বিগত দিনেও প্রার্থী হয়েছেন, একবারে জয়ী প্রার্থী আপনি, ভোট ব্যাপারটা আপনার কাছে একেবারেই নতুন কিছু নয়। তারপরেও এই বিকেল থেকে ডামাডোল এরকম একটা পরিস্থিতির পর আবার সন্ধ্যাবেলা প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা, আপনার প্রতিক্রিয়া যদি দর্শকদের সরাসরি বলেন। প্রথমেই আমি আজ বাংলাকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং আরামবাগের যে প্রতিদ্বন্দ্বী পার্টি সিপিআইএম পার্টির প্রার্থী হিসাবে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি পার্টির সাথে দীর্ঘদিনই যুক্ত আছি। সেক্ষেত্রে বিগত লোকসভার 9 লোকসভাতেও আমি জয়ী প্রার্থী ছিলাম, যার ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার জন্য যে উৎকণ্ঠা, সেভাবে আমাকে আলোড়িত করতে পারে না। আমরা জানি পার্টির যে নির্দেশ, সেই নির্দেশ আমাদেরকে মেনে চলতে হয়। পার্টির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেকই আমাকে আগাতে হবে, কাজ করতে হবে। তা আমরা কখনোই আমি নিশ্চিতভাবে প্রথমে আমি বলতে পারি না যে আমি পার্টির প্রার্থী আগে থাকতে। আপনাদের পত্রিকায় আমি দেখেছি, কিন্তু আজকে যখন ঘোষণা হয়েছে তখনই আমি নিশ্চিত হতে পেরেছি যে আমি সিপিআইএম পার্টি আরামবাগ লোকসভার প্রার্থী। এখন বিকেলবেলা থেকে আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে যে এই আরামবাগের সিট এখানে কংগ্রেসকে নাকি দেওয়া হয়েছে, পরশুরাতে দেওয়াল লেখাও হচ্ছে। এ নিয়ে আমার কোনো সেভাবে ভাবনা কিছু আসেনি। আমি তাকে বলেছি, মিডিয়াকেও বললাম যে আপনারা অপেক্ষা করুন, ঘোষণা হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে এখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে পার্টির আমাদের সিপিআইএমের প্রার্থী থাকছে না কংগ্রেস প্রার্থী থাকছে, কিছুক্ষণ পরেই, ঘোষণার পরেই যে আপনারা জানতে পারবেন। সেভাবেই সন্ধ্যার পরে বামফ্রন্টের আমাদের পার্টির চেয়ারম্যান বামফ্রন্টের তিনি ঘোষণা করেছেন। সেখানে আমি দেখলাম আমার নাম এখানেই লোকসভায় ঘোষিত হলো।
সুমিনবাবু, আপনাকে একটা কথা বলি যে আজকেই কিছুক্ষণ আগে আমাদের চ্যানেলেই দাবি করেছেন, আমরা ফোনে ধরেছিলাম আব্দুল মান্নানকে। তিনি বলছেন যে বামেরা কংগ্রেসের দাবি কিছুতেই মানছে না, বামেরা বলছে আসন সমঝোতা হবে কিন্তু একসঙ্গে তারা প্রচার করবে না, বামেরা আমাদের নিয়ে ঘর করবে কিন্তু গিন্নিকে হেঁচেলে ঢুকতে দেওয়া হবে না। জাস্ট এই কথাটাই উনি বলছেন এইরকম একটা, এবং তার সঙ্গে এটাও বলছেন যে এখন কোনো আলোচনা রফাসূত্র বেরোয়নি, আগামীকাল বৈঠক আছে, আগামীকাল বৈঠকেই স্থির হবে বামেরা কটা আসনে প্রার্থী দেবে বা আমরা কটা আসনে প্রার্থী দেবো, এবং পুরসুতে দেয়াল লেখানো হচ্ছে, আমরা সেই ছবিও দেখিয়েছি। এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে মনে হচ্ছে কি যে জোট হওয়ার দরজাটা কোথাও আস্তে আস্তে বন্ধ হচ্ছে? না, জোট হওয়ার রাস্তা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে একটা কথাই হচ্ছে রাজ্য স্তরের বামফ্রন্টের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমাদের পার্টির পলিটব্যুরো সদস্য বিমান বসু, যিনি বামফ্রন্টেরও আহ্বায়ক, এবং আমাদের রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, পার্টির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় থেকে আমরা যতটা জানি, আমি ব্যক্তিগতভাবে বা আমাদের নেতৃত্ব জেলার জানেন যে মোটামুটিভাবে 25টা সিট লেফট ফ্রন্ট রেখে বাকি 17টা সিট কংগ্রেসকে ছাড়া হবে। এই সাথে এরকম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এরকম কোনো মানুষ যদি থেকে থাকেন, উভয় পক্ষের একটা আলোচনার পরিপ্রেক্ষিতে তাকেও প্রার্থী করা হতে পারে। সুতরাং এখানে বোঝাপড়ার না করার কোনো বিষয় নাই। দ্বিতীয় হচ্ছে, আমার প্রায় 50 বছরের রাজনৈতিক জীবন, এতে আমি বুঝেছি আমাদের কিছু কমরেড বিভ্রান্ত হলো, এই বয়সে এসে আমার বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ নির্দিষ্টভাবে কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের যে নির্বাচনের যা ওরা ঘোষণা করে, যে আমার যা 67 সাল থেকে আমি যা দেখে আসছি, তাতে কংগ্রেসের সৌমেন মিত্র বা ওদের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। সুতরাং ব্যক্তিগতভাবে কারো কোনো ইচ্ছা হলো তিনি তার নাম লিখলেন, কি জেলা স্তরের কারো কোনো ইচ্ছা হলো তিনি বিবৃতি দিলেন, সে দায়িত্ব তার, কংগ্রেসের নয়। আমি এটা মনে করি না যে কংগ্রেস দলের এটা কোনো দায়িত্ব। যিনি বিবৃতি দিচ্ছেন দায়িত্ব তো তার। সুতরাং দল হিসাবে কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলার স্বাভাবিকভাবে কোনো অবকাশই থাকে না। আর কংগ্রেস রাজনীতিতে ওরকম ওটা হয়, কারণ আব্দুল মান্নান নিজেই বলছেন যে 42টা কেন্দ্রেই আমি দেয়াল ঘিরতে বলে দিয়েছি। আচ্ছা, মান্নান সাহেব কি বলেছেন সেটা মান্নান সাহেবের ব্যাপার, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে কংগ্রেসের সৌমেন মিত্র বা ওদের অন্যরা তারা যদি ঘোষণা করত যে আরামবাগ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের এই প্রার্থী, তখন আমার বলার ছিল, তখন আমি দরকার হলে বলতামও কিছু কথা যদি বলার থাকে। কিন্তু কংগ্রেসের দল হিসেবে যখন ঘোষণা করা হয়নি, সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করার কোনো বাস্তবতাই নেই। মানে সমঝোতার রাস্তা এখনো খোলা আছে, সমঝোতার রাস্তা খোলা আছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আপনাকে, বামেরা যে ব্রিগেড করেছে, বামেদের দাবি বামেরা ক্ষমতায় থাকাকালীনও এত বড় ব্রিগেড হয়নি, মানে তার মানে বামেদের জনসংযোগ নেই, মানুষ পাশে নেই এমনটা নয়, নাহলে এত বড় ব্রিগেড করলো কি করে? এই যে এত মানুষের সমাগমের পরেও আপনার মনে হয় যে কংগ্রেসের তো ভোট মাত্র 7% কি 6%, তাদের সাথে আসন সমঝোতা খুব জরুরি ছিল? আসন সমঝোতা পার্সেন্টেজ কতটা আছে এটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে দেশের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখা, রাজ্যের গণতন্ত্রকে বজায় রাখা। সেই জন্য সারা দেশগতভাবে আমাদের যে বক্তব্য, যে আহ্বান, সেটা হচ্ছে বিজেপিকে হটাও, দেশটাকে বাঁচাও, আর রাজ্যে গণতন্ত্র রক্ষা করার জন্য তৃণমূলকে হটাও, রাজ্যটাকে বাঁচাও। সুতরাং গণতন্ত্র রক্ষা করতে চায় ধর্ম নিরপেক্ষ এরকম যা শক্তি, রাজনৈতিক দল, ব্যক্তি শক্তি, গোষ্ঠী যা আছে, তাকে আমরা সমবেত করতে চাই। আমরা একটা পশ্চিমবাংলার মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে মানুষরা যারা আছে ভোটের বাক্সে, সেটাকে প্রতিফলিত হোক। বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম, সেখানে অগ্রণী ভূমিকা তাদের নেওয়ার দায়িত্ব। সিপিআইএম সে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই নিয়েই হচ্ছে এই শক্তিটাকে, এই দুটো শক্তি, ধর্ম
নিরপেক্ষতাকে যারা বিঘ্নিত করছে আর গণতন্ত্রকে যারা ধ্বংস করছে, এই দুটো শক্তির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ শক্তি এবং গণতান্ত্রিক শক্তি, এই কাঠামোটাকে, এই শক্তিটাকে এক করে ভোটের বাক্সে আমরা ফেলতে চাই। শক্তিমান বাবু, আপনাকে আমি একটা তথ্য দিই এবং আজ বাংলার দর্শকদের জন্য একটি তথ্য। আরামবাগ লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন অপরূপা পোদ্দার। তিনি ভোট পেয়েছিলেন 7,48,764। আপনি প্রার্থী ছিলেন সিপিআইএম এর, আপনার প্রাপ্ত ভোট ছিল 4,01,909। বিজেপির মধুসূদন বাগ পেয়েছিলেন 1,58,480 এবং কংগ্রেসের শম্ভুনাথ মালিক 25,872। অপরূপা পোদ্দার মানে তৃণমূল 3,46,855 ভোটে আপনাকে পরাজিত করেছিল। আবার 5 বছর পর আবার একটা লোকসভা নির্বাচন, এই এত বড় ব্যবধানে হার, সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন বলে মনে করছে? 11 সালে বিধানসভা নির্বাচনের পর সারা রাজ্য জুড়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, মানুষের যে অধিকারগুলোকে যেভাবে হরণ করা হয়েছে, আমরা প্রত্যক্ষ করেছি। একের পর এক যত নির্বাচন হয়েছে এবং দেশে যত, আমার রাজ্যে যত গণতান্ত্রিক কাঠামো ছিল, সেগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, মানুষকে ভোট দেওয়ার, তাদের যে মতামত প্রকাশ করার যে জায়গা, সেটা কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে সমস্ত মানুষ তার ভোট প্রয়োগের ক্ষেত্রে এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যক্ষ করেছিলাম যত 14 যে লোকসভা নির্বাচন, সেখানে আমাদের বুথে, নির্বাচন কেন্দ্রে, সেখানে বুথে বসতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে, বার করে দেওয়া হয়েছে। পুলিশ সেখানে যারা নিরাপত্তা রক্ষী, তারা নির্বিকার। ভোটের পরিবেশ না থাকার কারণে এত বড় ব্যবধানে হার। অবশ্যই মানুষ তার অধিকার মতামত প্রয়োগ করতে পারেনি। এবারে কি মনে হচ্ছে? আমরা তো সব সময় নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য, যাতে সমস্ত মানুষ তার গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারকে তারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারে, এটা আমরা সব সময় আমাদের দাবি। তার জন্য যে ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা তারা করুক। ইতিমধ্যেই বিজেপি দাবি করেছে যে ওয়েস্ট বেঙ্গলকে সুপার সেন্সিটিভ বলে ঘোষণা করা হোক, সমস্ত বুথকে। গতকাল আমরা আরামবাগ লোকসভার কনভেনার সিপিআইএম এর মোজাম্মেল হোসেনকে ধরেছিলাম ফোনে, তিনিও একই দাবি করেছেন যে সমস্ত বুথকেই সুপার সেন্সিটিভ বলে ঘোষণা করা হোক। সমীরবাবু, আপনারও কি একই মত যে ওয়েস্ট বেঙ্গলের সব বুথই সুপার সেন্সিটিভ? সারা পশ্চিমবাংলা সম্বন্ধে বলার মতো এরকম আমি তো, সারা পশ্চিমবাংলার একটা সাধারণ ধারণা আছে, কিন্তু আমাদের এখানে এই যে 21টো বুথ, প্রায় 7টা বিধানসভার, বিশেষ করে আমাদের হুগলি জেলার এই 6টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে বুথগুলো আছে, এই 2011-র পর থেকে যত নির্বাচন হয়েছে একেবারে লুট হয়েছে। একদম নির্দিষ্ট করে আমি আরামবাগ বিধানসভাতে আসি, 290টা বুথের মধ্যে এই 14 সালে 63টা বুথে একেবারে লুট, একদম বামপন্থীদের বা বিরোধী দলকে কোনো সেখানে ঘেঁষতেই দেওয়া হয়নি। এছাড়াও আরো বুথগুলোতে এই 230টা বুথের এগুলো বাছাই করে ওরা একদম পরিকল্পনা করে হচ্ছে এই জায়গাগুলোকে লুট করেছে। স্বাভাবিকভাবে ব্যবধানটা হচ্ছে বেড়ে গিয়েছে এবং মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক এইগুলো থাকার ফলে ওদের লুট করাটা খুব স্বাভাবিকভাবে এটা সহজ হয়েছে। এইবারের পরিস্থিতি যে একবারে খুব পাল্টে গেছে এরকম নয়, কিন্তু ইতিমধ্যে নির্বাচনী সংগ্রামের যে প্রক্রিয়াগুলো আমরা চালাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার মধ্যে দিয়ে আমার যে অভিজ্ঞতা 2014 থেকে 19-এর, প্রথম কথা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে একটা অংশের মানুষ তারা ক্ষুব্ধ, ভোটের প্রতিফলন তার বাক্সে হচ্ছে ঢুকবে, প্রতিফলিত হবে। যদি কেন্দ্রীয় বা সরকার বা নির্বাচন কমিশন সুস্থভাবে সবটা পরিচালনা করে, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যদি থাকে, আরামবাগ লোকসভা কেন্দ্রে
ও 2 লক্ষ যাই থাকুক না কেন, এই হিসেব আছে। আমি এখানে অত প্রকাশের কিছু কিছু বুথে যদি আমরা 50-60টা করে এরকম এটা যদি হয়, এইটাকে ওভারকাম করে হচ্ছে আমরা জিতবো, এটা আমরা নিশ্চিত, যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকে। আর গণতান্ত্রিক বিক্ষুব্ধ একটা অংশ বলছেন, কিন্তু রোজই দেখা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে লোক যায়, যারা আমাকেও দেখছি বিজেপি দাবি করছে তৃণমূল থেকে আজকে 20 জন জয়েন করলো, আজকে 25 জন, এটা দেয়া নেওয়ার ব্যাপার চলছে। এটা কিন্তু আপনাদের দলে তো কই আসছে না। না না, লোক ওরকম আমাদের দলে ওইরকম প্রকাশ্যে কোথায় আসবে? আসবে না। সিপিএম আসবে কেন? যারা দক্ষিণপন্থী লোক তারা হচ্ছে দক্ষিণপন্থার দিকেই যাবে। এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে 2009-এ আমরা যে ভোটটা পেয়েছিলাম, 2011-তে প্রায় 20,000 ভোট, এটা প্রকাশ্যে, এটা কোনো গোপন কোনো কথা নয়। 20,000 ভোট যারা আমাদের ছেড়ে চলে গিয়েছিল, এই 20,000 ভোটটাকে যদি আমরা আমাদের পক্ষে আবার নিয়ে আসতে পারি, ভুল বুঝে নানা রকম কারণে, এবং নিয়ে আসার একটা বাস্তবতা এই সময় হচ্ছে আছে, এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে এবং দক্ষিণপন্থী ভোট এটা ভাগাভাগি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এর মধ্যে দিয়ে হচ্ছে বামপন্থীরা তাদের যে শক্তি, তার সাথে কংগ্রেসের সাথে একটা বোঝাপড়ার জায়গায় যাওয়ার ফলে এই ধর্মনিরপেক্ষ শক্তি এটা স্বাভাবিকভাবে বামপন্থীদের উপরে, সিপিএম এর উপর আস্থা রাখে। এই আস্থার প্রতিফলন হচ্ছে ঘটবে ভোটের বাক্সে। কিন্তু সর্বশেষ যেটা কথা, সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে কিনা। নিজের ভোট নিজে যদি মানুষ দিতে পারে, আমাদের জেতার জায়গা থেকে সরাতে পারে কি আমাদের হারাতে পারে, এরকম কোন শক্তি আরামবাগ বিধানসভায়, লোকসভায় অন্তত নেই। ধরুন সমীরবাবু বলছেন একটা অংশের ভোট যেটা চলে গিয়েছিল সেটা আবার ফিরে আসবে। তৃণমূল কি এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে কারণে তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আপনার মনে হয়? কথা তো নিশ্চিতভাবে বলা যায়। কি এমন করলো শাসক দল? যে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচন সবাই প্রত্যক্ষ করেছে যে কোনো বিরোধী দল যাতে তাদের প্রার্থী দিতে না পারে, তার জন্যে যে প্রশাসনকে সঙ্গে নিয়েই যে ঘটনা ঘটিয়েছে, আপনারা আপনাদের এই স্টুডিওর মাধ্যমে প্রকাশও করেছেন, দেখিয়েছি আমরা, যে প্রার্থী মনোনয়ন প্রার্থী দেওয়ার জায়গায় যখন যাওয়া হচ্ছে, মারধর, চুলের মুঠি ধরে মারধর, মুখে চুন কালি মাখিয়ে দেওয়া, এবং শুধু এটা আরামবাগে না, সব ক্ষেত্রে জায়গাতে এটা প্রত্যক্ষ করেছি আমরা। এবং এতে যে অধিকারকে হরণ করে নেওয়া হয়েছে, মানুষের মনের মধ্যে তো ক্ষোভ। তাছাড়া এই যে এটাই কারণ মনে হয়? আরো বহু কারণ আছে, কারণ বহু আছে। যেসব এই 100 দিনে কাজ হচ্ছে, যেভাবে টাকা লুট করছে, যে সমস্ত জব কার্ড করেছে যাদের নামে, তাদেরকে কাজ না করিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া এবং সেখান থেকে একটা বড় অংশের টাকাকে নিজের পকেটে নেওয়া, এই তৃণমূল কংগ্রেস এটা করছে। এবং যে নতুন সব বাড়ি তৈরি করে দিচ্ছে, যে আবাসন হচ্ছে, মানে আবাসন করার জন্য যে টাকা দেওয়া হচ্ছে, যেখানে 2 লক্ষ 3 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে, সেখানে 40,000, 30,000, 50,000 টাকা আগে শর্ত সাপেক্ষে তাদের কাছ থেকে টাকা, অগ্রিম টাকা নিচ্ছে, তারপর সেগুলো করছে। এগুলো যেমন দিই, সেই সঙ্গে সঙ্গে এই যে ফসলে কোনো রকম দাম পাওয়া যাচ্ছে না, কৃষকদের একটা দুশ্চিন্তা, তারা আত্মহত্যা, মানে তাদের জীবনের স্পন্দন থেমে যাচ্ছে। এগুলো তো একেবারে বাস্তব অবস্থা। মহিলাদের কোনো রকম নিরাপত্তা নেই, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, শুধু আমার বিধানসভায়, লোকসভা এলাকায় নয়, আমার রাজ্যে মহিলারা যেভাবে নির্যাতিতা, যেটা যে ঘটনা ঘটছে সেটা বলছে ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, এইভাবে যে সাফাই গাওয়া হচ্ছে, এটা মানুষ প্রত্যক্ষ করছে। এর ফলশ্রুতিতে মানুষের মনের মধ্যে যে এই সময়কালে, এই 5 বছর কেন তারও বেশি, 11 সালের পর থেকে এই সময় অবধি তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেখান থেকে তারা বেরিয়ে আসার জন্যে তাদের একটা আকুতি, যেটা আমরা প্রত্যক্ষ করছি, এবং তার প্রতিফলন আমরা আশা করছি নিশ্চিতভাবেই তাদের ভোট বাক্সে তার প্রতিফলন তারা ঘটাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দাবি করেছেন যে তিনি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তাতে 42টা আসনই তৃণমূল পাবে। বিরোধীরা
কোনো আসন পাবেন না, এবং শাসক দল সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। সুলভ, এই যে প্রার্থী তালিকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, এই তালিকা নিয়ে আপনারা কি বলবেন? কি মনে হচ্ছে, কেমন প্রার্থী তালিকা হয়েছে? প্রার্থী তালিকা তৃণমূলের মতোই হয়েছে। কিরকম? তৃণমূল যা করে, গান বাজনা নাচ ফাচ এইসব যারা যারা যুক্ত আছে তাদেরকে দিয়ে মানুষের মনোরঞ্জন করানোর যা চেষ্টা করে। বাস্তবের জমি একদম মাটি থেকে উঠে আসা লোক, এটা তৃণমূল কখনো করেনি, এখনো করে না। এবং পার্লামেন্টে ওদের এর আগে যা 34-36 যা ছিল, তাদের ওইখানে ভূমিকা যদি দেখা যায়, যোগ্যতার মাপকাঠিতে যারা এইসব নায়ক গায়ক আছে, প্রথম কথা পার্লামেন্ট মুখী হয়নি, পার্লামেন্টে মুখ খোলে না, খরচের কোনো হিসেব দেয় না, এই ধরনের সব যারা করেছে। মানুষ 14 সালে বামপন্থীদের বিরুদ্ধে বিরূপ একটা অংশের মানুষ ছিল, তারা যাকে পেয়েছে হচ্ছে তাকে দিয়ে দিয়েছে, একটা ক্ষোভ থেকে দিয়ে দিয়েছে। আমি যেটা আগের কথাটা একটু, মানুষ যে জ্বালা যন্ত্রণা থেকে হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে থেকে সরে গিয়ে তৃণমূলের পক্ষে গিয়েছিল, কোনো কর্মসংস্থান হয়নি। দিল্লির 5 বছর, এদের 7 বছর কোনো কর্মসংস্থান হয়নি। বেকার যুবক যুবতীদের কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই। টেট পাস করা ছেলেগুলো এখন অনশন করছে, আজ 11 দিন চলছে অনশনে। কিসের অনশন? যারা টেট পাস করে চাকরির জন্য এসএসসি, তাদের 11 দিন পড়েছে অনশন। সুতরাং এই যে শিক্ষিত বেকার যুবক, যে মগজ আছে তাকে মেধা ভিত্তিতে হচ্ছে কাজ দাও, শক্তিশালী দুটো হাত আছে, তার শ্রম দেওয়ার আছে, শ্রমিক হিসাবে কাজ দাও। না মেধার ভিত্তিতে কোনো কাজ দেওয়া গিয়েছে, না শ্রমশক্তিতে কারখানার মধ্যে দিয়ে কোনো কাজ দেওয়া গিয়েছে। সুতরাং এই যে যুবকদের ওই বয়সী, যারা 18, 20, 22 বছরের বয়সে যারা 11 সালে ভোট দিয়েছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকেই হচ্ছে যে বুঝতে পেরেছেন, এই অভিজ্ঞতা থেকেই তারা ফিরে আসবে, এই অভিজ্ঞতা থেকেই তারা ক্ষুব্ধ হচ্ছে, এবং সেটা ভোটের বাক্সে হচ্ছে তার প্রতিফলিত হবে। এবং ফসলের দাম হোক, বেকার যুবকের কাজ হোক, শিল্প স্থাপন হোক, কারখানার দাবি হোক, সামনের সারিতেই হচ্ছে বামপন্থীরা, সিপিআইএম আছে। এটা মানুষ উপলব্ধি করছেন যে কারা মাটিতে আছে, কারা মাটির মানুষের সাথে এখনো আছে। এত জ্বালা যন্ত্রণা, জেল হাজত, নির্যাতন, তা সত্ত্বেও কে মানুষের সাথে আছে? নামটাই তো মাটি দিয়ে, মা মাটি মানুষ, তারা কিছু করছে না বলছে না। মা মাটি মানুষ তো যাত্রা দলের নাম, ও তো যাত্রা দলের নাম, ওটাতে বেশি দিন হচ্ছে টেপে যায় না। ওই ভৈরব গাঙ্গুলিও বেশি দিন হচ্ছে ওইটাকে টেকাতে পারেনি, মমতা ব্যানার্জি ওইটাকে বেশি দিন টেকাতে পারবে না। ওসবে আর মানুষের ওসব মুহূর্তে, ওইসব স্লোগানে মানুষকে আর আকৃষ্ট করা যাবে না। এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় এমন সমস্ত বালখিল্য কথাবার্তা বলেছেন যেগুলো কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। তিনি বলেছিলেন যে বেকার ছেলেদের কর্মসংস্থানের ক্ষেত্রে বলে চপ ভাজতে বলেছে, মুড়ি ভাজতে বলেছে, এরকম কথাবার্তা তো তিনি বলেছেন। বাস্তবে সত্যি সে যে বাড়িরই ছেলে হোক না কেন, তাদের কাজ করার যে জায়গা তাদেরকে দিতে হবে, সেটা তিনি কখনোই সেইভাবে গুরুত্ব দেননি। তা আমরা জানি যেভাবে সারদার টাকা লুট হয়েছে, গরিব মানুষের মেহনত করা অর্থকে যেভাবে আত্মসাৎ করেছে, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। সারা রাজ্যের মানুষ সেটা জানে। তা সেগুলোকে কি করা হচ্ছে, সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারে বারে। আমি মনে করি যে আরামবাগ লোকসভার সমস্ত মানুষের যে মান সম্মান মর্যাদা, সেই মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে এই সময়কালের মধ্যে। এই বিগত 5 বছরে আমাদের এই লোকসভার যিনি নির্বাচিত যিনি প্রতিনিধি অপরূপা পোদ্দার, সে আমরা দেখেছি যে নারদদার থেকে টাকা নেওয়ার যে ছবি, সে তো প্রত্যক্ষ হয়েছে। এবং সেই বিষয়গুলোকে নিয়ে এথিক্স কমিটি, পার্লামেন্টে এথিক্স কমিটি হয়েছে। খুব অবাক লাগে যে সেখানে ওই এথিক্স কমিটির যিনি চেয়ারম্যান LK আদবানি, তিনি কোনো এগুলো বিষয় নিয়ে কোনো আলোচনাই করেননি। শুধু অপরূপা পোদ্দার নয়, এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন 4 থেকে 5 জন,
সৌগত রায়, প্রসূন ব্যানার্জি, আরো সব আছেন। তাই তিনি এই মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন, আমি যদি এদের জানতাম যে এরা এইসব কাজের সঙ্গে যুক্ত, তাহলে এদের প্রার্থী দিতাম না। তাই এবারে তিনি কি ভুলে গেলেন? আগে বলেছিলেন, যখন ওই ছবি ফুটে বেরিয়ে আসছিল, জনগণ যখন সেটার বিরুদ্ধে জানান দিচ্ছিলেন, তখন বললেন এসব জানলে আমি প্রার্থী করতাম না। কিন্তু এবারে তো তিনি সমস্ত কিছু জেনে শুনেই প্রার্থী করেছেন। তাহলে এগুলো তার কথার কথা। যেমন একটা ছবির আঁচড় টেনে তিনি তো বলেন, আমার একটা ছবি বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা, লক্ষাধিক টাকায়। কাজেই সেখানে তার বাস্তবতা, কথা, যৌক্তিকতা কোথায়? একটু আগে তো বলছিলেন, সত্যিই তো আমার দেশের বেকার ছেলেরা, আমার রাজ্যের এসএসসি পরীক্ষার্থীরা যারা পাস করেছে, উত্তীর্ণ হয়েছে, তারা এই 13 থেকে 14 দিন তারা অনশনে বসে আছে, কোলে বাচ্চা শিশু, কোন রকম ভাবনা চিন্তা নেই যে এদিকে। হ্যাঁ, এবং একটা প্রার্থী, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী, তার সন্তান সম্ভব ছিল, সে তার নষ্ট হয়েছে। তা এগুলো সম্পর্কে একজন মহিলা হিসাবে, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তার কোন রকম ভূক্ষেপ নেই। আসলে তিনি তো চান না, তিনি চান কেবলমাত্র কিভাবে এবারে যারা সব সারা রাজ্যে এই লোকসভা প্রার্থী হয়েছেন, কাদিকে প্রার্থী করেছেন, কোন জায়গা থেকে প্রার্থী টেনে এনেছেন, তারা কতখানি জনগণের মানুষের বার্তাটাকে পৌঁছে দিতে পারবেন লোকসভার অভ্যন্তরে, সেটা আপনারা বুঝতে পারছেন যে এমন সমস্ত প্রার্থীদেরকে এনেছেন যাদেরকে সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। পরে রেকর্ড তথ্য বলে দিচ্ছে যে চিত্র জগৎ থেকে, সিনেমা জগৎ থেকে প্রার্থী করা হচ্ছে, যাদের সত্যি এক অর্থে জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা পার্লামেন্টে উপস্থিত হয় না, জনগণের কথাকে তারা বলে না, তাদেরকেই প্রার্থী করে সেখানে পাঠানো হচ্ছে কেবলমাত্র ওই ভোটে জেতার জন্যে, তাদের সেই উজ্জ্বল মুখগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে তাদের মনোরঞ্জন করার জন্যে এগুলো হচ্ছে। কাজেই এর যে বাস্তবতা কতখানি, সেটা নিশ্চয়ই এই সময়কালে আমার রাজ্যের মানুষেরা তারা প্রত্যক্ষ করেছেন। তাদের কতখানি সুখ দুঃখের সাথী হয়ে, মুখে যতই বলুক মা মাটি মানুষের সরকার, সেই মা মাটি মানুষকে কিভাবে, মাটির সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই মানুষদের তাদের যন্ত্রণা, সেগুলো কতখানি লাঘব করার চেষ্টা করেছেন মানুষ তার অভিজ্ঞতার নিরিখেই। আমরা মনে করছি যে এই যে নির্বাচন, সেই ভোটে দিয়ে তারা তার প্রকাশ ঘটাবে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনাকে জিজ্ঞাসা করব, আপনি প্রচার কবে থেকে শুরু করবেন? প্রচার আমার আগামীকাল থেকেই প্রচার শুরু হয়ে যাবে। বিভিন্ন জায়গায় আমার লোকসভার বিভিন্ন জায়গায় দেওয়ালে সেখানে নাম লেখার কাজ, হয়তো এখন নামটা তো লেখা হয়নি, কিন্তু দেওয়াল থেকে দখল করা মানে রাখা হয়েছে, লিখে রাখা হয়েছে, দেওয়ালে রং টং করা শুরু হয়ে গেছে। এবং এটাও বলি, কালকে আমাদের মিটিংয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে চন্দ্রকোনার, সেখানে আমরা দেওয়াল লিখছি, আমার দেওয়াল রাখা হচ্ছে লেখার জন্যে, তারা আমরা একদার থেকে দেওয়াল লিখে রাখছি আর তারা দেওয়াল দখল করছে, লিখতে শুরু করে দিচ্ছি। অর্থাৎ এই যে মানে অধিকার, মানে আমাদের কোনো যেন অধিকার নেই, বিরোধীদের কোনো রকম তাদের অধিকার সেখানে থাকবে না গায়ের জোরে। তা সেই জন্য আমরা তো নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য সেই জায়গাটায়, আমরা যাতে নির্বাচন কমিশন তার পূর্ণ দায়িত্ব নিয়েই মানুষের যে অধিকার, সেই অধিকার যাতে তারা প্রয়োগ করতে পারেন, এলাকায় সেই পরিস্থিতি ভোট দেওয়ার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেইটা কাজ করতে পারেন, তা আমরা প্রত্যাশী। প্রার্থী নিশ্চয়ই প্রচারে বেরোবেন, আগামীকাল থেকেই প্রচার শুরু হবে। কিন্তু আমাদের সঙ্গে একদম মানে একটু আগেই বলছিলেন 50 বছরের রাজনৈতিক জীবন, যিনি প্রতিটা বুথকে হাতের তালুর মতো ছিলেন, তার কাছে আমাদের স্পেসিফিক দুটো প্রশ্ন। আপনার কি মনে হয় বামেদের এই মুহূর্তে আরামবাগ লোকসভায় যা সংগঠন, তাতে করে প্রতিটা বুথে এজেন্ট দেওয়া যাবে? আমরা চেষ্টা করবো, এখনই সবটা বুথে আমরা সব বুথেই এজেন্ট দেওয়ার চেষ্টা করছি, লোকও আমরা পাবো। এখন হচ্ছে তারা বুথ কেন্দ্রে যেতে পারবে কিনা সে নিশ্চয়তা যদি দেওয়া যায়, তাহলে প্রতিটা বুথেই হচ্ছে আমরা এজেন্ট দিতে পারবো। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, এই যে দুর্নীতির কথা বলছিলেন, শক্তি বলেছে, ওদের ওইসব প্রার্থী টার্থী নিয়ে হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা না, কিছু নাই। আমি এতে আশ্চর্য হইনি যে ওরা প্রার্থী হবে। দলটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত,
একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে কালীঘাট পর্যন্ত সবটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। বরঞ্চ আমার কষ্ট হতে পারে যে লোকটার টাকা লুট করেছিল, পরশুদিন টিভিতে দেখছিলাম, ঘটনাক্রমে একটা মিথ্যা কেসে আমি 36 দিন জেলে ছিলাম, ওই লোকটিও 2 দিন হচ্ছে সে জেলে ছিল। সুদীপ্ত সেন লোকের টাকা লুট করেছে, আর সুদীপ্তের সমস্ত টাকাটা লুট করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সুদীপ্ত সেন সারদার নাম করে যা টাকা লুট করেছিল, আর সুদীপ্ত সেনের থেকে চোরের উপর বাটপারি করে তৃণমূল কংগ্রেস সমস্ত টাকাটা নিয়ে নিয়েছে। বোধহয় মরে পড়ে যেতে পারে, এরকম একটা অবস্থা লোকটাকে তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। হ্যাঁ, পরশুদিন বোধহয় ভাইটও দিয়েছে যে আমি মৃত্যুর জন্য দিন গুনছি। আবার দিল্লিতেও হচ্ছে এরকম লুটেরাদের দল, আর সবারই হচ্ছে এইসব, এই যে সার্কাস এসব সব করছে। আরে দিল্লিতেও হচ্ছে ওদের রাফালের নথি চুরি হয়ে যাচ্ছে, এইখানেও সারদার নথি চুরি হয়ে যাচ্ছে। ওইখানেও হচ্ছে আদানিদের জন্য হচ্ছে সমস্ত মুকুব, এইখানেও বড় বড় ব্যবসায়ীদের জন্য হচ্ছে সবটা মুকুব। দুটোর মধ্যে পার্থক্য কিছু নেই। কিন্তু এই যে রোজ যে তৃণমূল ছাড়ছে, আর দক্ষিণ পন্থাদেরও হয়। এখানে হচ্ছে ক্ষমতার লুটের ভাগ কে কতটা পাবে, আর ক্ষমতার ভাগ কে কত পাবে। পৃথিবীতে ক্ষমতা থেকে বড় লোভ, ক্ষমতা থেকে বড় মোহ পৃথিবীতে আর কিচ্ছু নেই। সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য দক্ষিণ পন্থা এটা চিরকালই করে। দুর্ভাগ্যজনকভাবে বামপন্থীদের হচ্ছে লজ্জার বিষয়, আমাদের প্রকাশ্যে বলতে আমার কিছু অসুবিধে নেই, কিন্তু এই অর্জুনের এসব যাওয়া সব লুটের ভাগ, কে কোথায় পাবে না পাবে এইসব। ভাগে কম পড়ছে তারা চলে যাচ্ছে। ভাগে কম পড়ছে, ক্ষমতায় কম পড়ছে। শুধু ভাগ কেন, ক্ষমতারও কম, কারণ ক্ষমতার থেকেই তো ভাগ আসে। এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে কি মুকুল রায় একটা বড় ফ্যাক্টর হচ্ছে মনে হচ্ছে? না, মুকুল রায় তো দল ভাঙ্গাভাঙ্গিতে ওই যে ওস্তাদ লোক। মমতা ব্যানার্জির নির্দেশে যত রকমের চুরি করেছে ও, আর আবার বলছে যে চোরেদের নাম ও বলবে। হয়নি, কত চোরেদের সর্দার, সেই চোরেদের নাম কেন বলবে? সেই চোরেরা তো হচ্ছে সব এখনো তৃণমূলে রয়েই গেছে। সুতরাং এই লড়াই আমাদের বিজেপির বিরুদ্ধে সারা দেশে। এখানে আমাদের মূল লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এখানে সারা দেশে বিজেপিকে হটাতে হবে, এখানে তৃণমূলকে হটাতে হবে। আমাদের বামপন্থীদের মূল লড়াই হচ্ছে এখানে তৃণমূলকে হটানো। কারণ গণতন্ত্র না থাকলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই যায় না। সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক শক্তিকে হটাতে হলো। পশ্চিমবাংলায় বামপন্থীদের দায়িত্ব হচ্ছে এখানে গণতন্ত্রকে রক্ষা করা, তৃণমূলকে হটানো। তৃণমূলকে হটিয়ে এখানে বিজেপিকে দুর্বল করে আমরা এইখান থেকে আমাদের প্রার্থীকে লোকসভায় পাঠাবো। আমাদের পার্টির যে সিদ্ধান্ত বা আমাদের যেটা চেষ্টা, যে বামপন্থীদের অধিকাংশ যদি পাঠাতে পারি, তাহলে 2004 সালে অনেকগুলো দাবি, এই 100 দিনের কাজ, তথ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, ইউপিএ বামপন্থীদের দাবির জন্য এইগুলোকে মেনেছিল, যার ফল ভোগ করেছে, তার সুবিধা ভোগ করেছে দেশের মানুষ। আমরা বামপন্থীদের শক্তি বৃদ্ধি করে আমরা যে স্লোগানগুলোকে সামনে রেখে, যে শ্রমিকদের 18,000 টাকা হচ্ছে তাদের ন্যূনতম বেতন, 6,000 টাকা পেনশন, যারা ক্ষেত মজুর 60 বছরের উপর, শ্রমিক 60 বছরের উপর, যে স্লোগানগুলোকে আমরা দিয়েছি, আমরা ওইখানে ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা রাজ্যের দেশে হচ্ছে বসিয়ে এই যে অধিকারগুলোকে, যে দাবিগুলোকে নিয়ে এসেছি, এই দাবিগুলো পূরণ করার জন্যই হচ্ছে আমরা পার্লামেন্টে আমাদের শক্তিটাকে বাড়াতে চাই, এবং আরামবাগ লোকসভা থেকে সেই শক্তিকে বাড়িয়ে আমরা মানুষের যে অধিকার, মানুষের যে দাবি, এগুলোকে প্রতিষ্ঠিত করব। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আজকেই সবে সবে প্রার্থী ঘোষণা হলো। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আমাদের কাছে যা খবর, তাতে করে আগামীকাল অথবা পরশু বিজেপি প্রার্থী ঘোষণা করবে। কংগ্রেসের আরামবাগের ক্ষেত্রে কি অবস্থান এখনো পর্যন্ত পরিষ্কার নয়, বা রাজ্যের ক্ষেত্রে কি অবস্থান আব্দুল মান্নানের কথা অনুযায়ী আমরা এখনো পর্যন্ত সেটা পরিষ্কার বুঝতে পারছি না। আমরা চেষ্টা করব প্রতিটা পার্ট থেকেই আপনাদের কাছে নিয়ে আসতে, এবং আরো একবার শক্তিমোহন বাবুকে আগামী ভোটে লড়ার জন্য অনেক অনেক
শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। নমস্কার।